আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপারে লাস্ট চ্যাপ্টারের আরো একটি অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং ক্লাসে। সো আজকের ক্লাস হচ্ছে আমরা অ্যাডমিশন আসতে পারে বা আসার মতো বা এই থিওরি রিলেটেড কিছু আসতে পারে এরকম কিছু প্রবলেম সলভ করব। সো আবারও বলে দিচ্ছি, প্রবলেমগুলো সলভ করার সময় ভিডিওটা পজ করবা, দেন নিজে ট্রাই করবা, দেন আমার সলিউশন দেখবা। ঠিক আছে? সো যদি সলিউশন মিলে থাকে কংগ্রেচুলেশন, না মিলে থাকলে তাও কংগ্রেচুলেশন। দুইটাই হচ্ছে নিজের আয়ত্তে রাখার ট্রাই করবা। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আসার মতো প্রবলেম বাইরে নিয়ে আসছি, ওই জিনিসগুলো just নিজে নিজে সলভ করার ট্রাই করবা। ক্যালকুলেটর হচ্ছে ইউজ করার ট্রাই করবা। ক্যালকুলেটর যত বেশি ইউজ করতে পারো তত বেশি অ্যাডমিশনে আগায় থাকবা। ওকে, তাহলে হচ্ছে চলো আজকে আমরা কি দেখবো? আজকে হচ্ছে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গুরুত্ব সংক্রান্ত অ্যাডভান্স প্রবলেমগুলো আছে যেগুলো আসার মতো ওই জিনিসগুলো হচ্ছে দেখবো। সো আমরা শুরু করি। প্রথম হচ্ছে একটি পাহাড়ের উপর তাপমাত্রা ও চাপ যথাক্রমে দেওয়া আছে হচ্ছে, তাপমাত্রা দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস এবং 70 সেন্টিমিটার মার্কারি। পাদদেশের তাপমাত্রা চাপ যথাক্রমে 27 ডিগ্রি এবং এত সেন্টিমিটার। পাহাড়ের উপরে নিচে বাইরের ঘনত্বের তুলনা, উপরে এবং নিচে ঘনত্বের তুলনা করতে বলছে। লেটস সে এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ এবং এটা হচ্ছে আমাদের পাহাড়। সো উপরের পৃষ্ঠে তাপমাত্রা কত? 7 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? 70 সেন্টিমিটার মার্কারি প্রেশার। নিচে তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। তোমাকে বলছে পাহাড়ের উপর এবং নিচের বাইরের ঘনত্বের তুলনা করতে। তার মানে লেটস সে উপরে ঘনত্ব বললাম ρ1, নিচে ঘনত্ব বললাম ρ2। ঠিক আছে? সো তোমাকে বলছে তুলনা করতে, মানে হচ্ছে ρ1 এবং ρ2 এর মাঝে কোনো একটা সম্পর্ক বের করে নিতে পারলেই হবে। সো প্রথম হচ্ছে ভাই কিছু কথা বলে নিই। এই যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গুরুত্ব আছে, এখানে যত ধরনের প্রবলেম আসে, যত ধরনের প্রবলেম আনটিল অর আনলেস এটা রিয়েল গ্যাস। ঠিক আছে? রিয়েল গ্যাস হচ্ছে কেমিস্ট্রি আলোচনার বিষয়, এখানে তো নাই। সো এখানে দিবে অন, যদি দিয়েও থাকে তাহলে হচ্ছে আদর্শ গ্যাস দিয়ে করে ফেলবা। সো যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেম পিভি ইকুয়াল টু এনআরটি। কি? পিভি ইকুয়াল টু এনআরটি, এটা ইউজ করে করতে পারবা। সো এটা ইউজ করে কেমনে করবো? যদি প্রেশার এবং ভলিউম চেঞ্জ হয় বাকিগুলো কনস্ট্যান্ট থাকে, পিভি সমান কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার এবং ভলিউম চেঞ্জ হয় বাকিগুলো কনস্ট্যান্ট থাকে, ভি বাই টি সমান কনস্ট্যান্ট। এইভাবে জিনিসগুলো হচ্ছে নিজের মতো করে ম্যানিপুলেট করে নেবা। সো ভাইয়া হচ্ছে পুরোটা ক্লাসে পিভি ইকুয়াল টু এনআরটি এটা কিভাবে ইউজ করা লাগে ওই জিনিসগুলো হচ্ছে দেখাবো। ঠিক আছে? সরি, ওই জিনিসগুলো হচ্ছে ভাইয়া দেখাবো। এখন দেখো ওই জিনিসগুলো কিভাবে দেখায়। এখানে অ্যাকচুয়ালি কি চাইছে? ঘনত্ব চাইছে না? সো তুমি হচ্ছে প্রথমে ঘনত্বের এক্সপ্রেশনটা বের করে নিবা। সো ঘনত্বের এক্সপ্রেশন পিভি সমান কি? এন আর টি। আই হোপ তোমরা জানো, তাও ভাই হচ্ছে দেখাই দিচ্ছি যে ঘনত্বের এক্সপ্রেশন কি আসে। এটাকে লেখা যায় কি? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে ভর, এম হচ্ছে আণবিক ভর, ডিভাইড বাই আর টি। সো আমি লিখতে পারি পি সমান পি এম, ক্যাপিটাল এম এই পাশে নিয়ে আসলাম, আর ভিটা হচ্ছে ওই পাশে নিয়ে গেলাম আর টি। ডাব্লিউ বাই এম মানে হচ্ছে একক আয়তনে ভর, এটাই ঘনত্ব, রাইট? সো আমি ঘনত্বকে কি লিখতে পারি? এটা যেহেতু ঘনত্ব, ঘনত্বকে লিখতে পারি পিএম বাই আর টি। পিএম ঘনত্বকে লিখতে পারি হচ্ছে পিএম ডিভাইড বাই আর টি। ঠিক আছে? পিএম ডিভাইড বাই আর টি। সো এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, ঘনত্বের এক্সপ্রেশন। এখন দেখা লাগবে এখানে কি কি চেঞ্জ হচ্ছে, কি 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 চেঞ্জ হচ্ছে। দেখো উপর এবং নিচে ঘনত্ব চেঞ্জ হচ্ছে, রাইট? সো আমার হচ্ছে ঘনত্ব ρ1 ডিভাইড বাই ρ2। কি কি চেঞ্জ হচ্ছে? প্রেশার চেঞ্জ হচ্ছে, রাইট? সো প্রেশার যদি চেঞ্জ হয়, দেখো সম্পর্কটা কিরকম প্রেশারের সাথে? সমানুপাতিক। সো আমি এখানে দিব হচ্ছে P1 ডিভাইড বাই P2 ইনটু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারের সাথে সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক, উল্টা, T2 ডিভাইড বাই T1। সো ρ1 ডিভাইড বাই ρ2, P1 ডিভাইড বাই P2। P1 কত? উপরে, ρ1 উপরে যেহেতু, তার মানে এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন। সো P1 হচ্ছে উপরে 70 সেন্টিমিটার পারদ চাপ আর নিচে হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ ইনটু T2। T2 হচ্ছে নিচে টেম্পারেচার 27 ডিগ্রি, 27 ডিগ্রি প্লাস সরি 273, আর উপর হচ্ছে 7 ডিগ্রি, 7 প্লাস 273। এখন বলতে পারো ভাইয়া আপনারা সবসময় এসআই এসআই বলেন, এসআই এসআই বকেন, বাট এখানে কেন 70 সেন্টিমিটার 76 সেন্টিমিটার পারদ বসে? পরে বসাও। তুমি এসআইতে যখন করবা, এসআইতে যখন করবা সেন্টিমিটারকে মিটার কনভার্ট করবা, দেন 101.325 দিয়ে গুণ করবা, রাইট? বাট আলটিমেটলি কিন্তু সেম কাজ করা হচ্ছে। মিটারে কনভার্ট করো 101.325 দিয়ে গুণ করো, উপর নিচে সেম কাজ করবে না? সো কাটাকাটি যাবে, এই জন্য হচ্ছে আমি ভ্যালুগুলো বসে দিচ্ছি। সো এখানে আউটকামটা হচ্ছে সেম ভ্যালু যদি দুইটা ডিভাইড করো, এসআইতে করছো, সিজিএস এ করছো, এফপিএস এ করছো, ডাজন্ট ম্যাটার, জাস্ট সিম্পলি ডিভাইড করে দিবা। কি করবা? সিম্পলি কেটে দিবা, ডিভাইড করে দিবা, যেভাবে ইচ্ছা ডিভাইড করে দিবা। আমার খাতা ডিভাইড করতে যায় না।
সো এখানে আমাদের রো ওয়ান এবং রো টু যে ভ্যালুটা আসে, অনুপাতটা আসে, ওইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেট করে নিবার কি, এটা কিন্তু একদম ইজি। বুঝা গেছে? তো সব ধরনের ম্যাথ পিপিক্যাল টু এনআরটি দিয়ে করা যায়, আমরা আজকে এটাই দেখবো। সব ধরনের ম্যাথ পিপিক্যাল টু এনআরটি দিয়ে করা যায়, আজকে আমরা এটাই দেখবো। বুঝা গেছে? এটা বুঝা গেছে? ক্যালকুলেট করে নিবা, কিন্তু ক্যালকুলেট করে হচ্ছে অনুপাতটা লিখে নিবা। ওকে, সো দেন নেক্সট প্রবলেম, কোনো কাচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু আছে। ওকে, চাপ অপরিবর্তিত রেখে কোন তাপমাত্রায় পাত্রকে উত্তর তুলে চূড়ান্ত আয়তনের 1/3 বায়ু বের হয়ে যাবে? সো এখানে হচ্ছে কাচের পাত্র বলছে, লেটস সে এটা একটা পাত্র, এখানে কি হচ্ছে, বায়ু আছে। লেটস সে এটাকে যেহেতু প্রথম অবস্থায় এটাকে V1 বললাম, V1 কে আমরা ধরে নিলাম V। এটাকে কি করছি আমি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ু আছে? 67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি উত্তপ্ত করছি, কি করছি, উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে কি হবে, বাইরের আয়তন বেড়ে যাবে না? সো আয়তন যে বেড়ে গেছে, এই বেড়ে যাওয়া আয়তনটা কি হবে, বের হয়ে যাবে। মনে হয় মোস্ট প্রবলি হচ্ছে একটা মুখ খোলা ছিল, সো বের হয়ে যাবে। বাট পাত্রের আয়তন কি চেঞ্জ হবে? পাত্রের আয়তন কিন্তু চেঞ্জ হবে না। কি হবে, একটা নির্দিষ্ট আয়তন বের হয়ে যাবে। সো এই যে আয়তনটা বের হয়ে গেছে, এই আয়তনটা বের হয়ে গেছে যে, এটা কতটুকু, চূড়ান্ত আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। ঠিক আছে, পাত্রকে উত্তপ্ত করলে চূড়ান্ত আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। এখন এখানে দুইটা কনফিউশন আসতে পারে, যে V1 সমান V নাকি V2 সমান V, V1 সমান V নাকি V2 সমান V। ঠিক আছে, V1 সমান V নাকি V2 সমান V। এখন দেখো, চূড়ান্ত আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। লেটস সে চূড়ান্ত আয়তন মানে হচ্ছে এই আয়তনটা প্লাস এই আয়তনটা, এই আয়তনটা বা আমাদের যে পাত্র আছে, পাত্রের আয়তন প্লাস বের হয়ে যাওয়ার আয়তন, এই দুইটা মিলেই তো চূড়ান্ত আয়তন, রাইট? সো যে আয়তনটা বের হয়ে গেছে, এই চূড়ান্ত আয়তন বের হয়ে গেছে, ঠিক আছে, এটাকে ধরো হচ্ছে টোটাল আয়তন, যেটা হচ্ছে V2। আমি কিন্তু গ্যাসের আয়তন বলতেছি, উপরের গ্যাস প্লাস ভিতরে যে গ্যাসটা আছে, এই আয়তন হচ্ছে V2। সো যে আয়তনটা বের হয়ে গেছে, যে আয়তনটা বের হয়ে গেছে, এটা হচ্ছে চূড়ান্ত আয়তনের 1/3, তার মানে V2 এর 1/3, V2 এর 1/3। ঠিক আছে, সো V2 কে আমরা ডেলকে কি লিখতে পারি, ডেল V মানে আয়তনের পরিবর্তন, শেষ আয়তন মাইনাস আদি আয়তন, শেষ আয়তন কত V2, আদি আয়তন কত V1। সো এটাকে লিখতে পারি হচ্ছে V2 মাইনাস V1 সমান হচ্ছে 1/3 V2। সো এটাকে লিখতে পারি হচ্ছে V2 মাইনাস 1/3 V2, V1 ওই পাশে নিয়ে যাও। সো 1 মাইনাস 1/3, তার মানে 2/3 V2 সমান হচ্ছে V1। সো এটা হচ্ছে V1 এবং V2 এর মাঝে সম্পর্ক পেয়ে গেছি আমরা, V1 এবং V2 এর মাঝে সম্পর্ক পেয়ে গেছি। ঠিক আছে, সো এখন হচ্ছে তোমার তাপমাত্রা পাত্রকে উত্তপ্ত করলে চূড়ান্ত তাপমাত্রা আয়তনের এত অংশ বের করা যাবে, তাপমাত্রা বের করতে বলছে। সো এখন দেখো পিবি সমান আমরা কি জানি, এনআরটি। এখানে কি বলছে, গ্যাস হচ্ছে একদম হারাই গেছে বা কমে গেছে বা বেশি হয়ে গেছে, তার মানে এন যেটা আছে এটা কনস্ট্যান্ট, আর তো বাই ডিফল্ট কনস্ট্যান্ট। পি বলে দিছে চাপ অপরিবর্তিত, তার মানে চাপও কনস্ট্যান্ট। সো পরিবর্তন হচ্ছে কি ভি এবং টি, ভি এবং টি এর মাঝে সম্পর্কটা কিরকম, ভি এবং টি এর মাঝে সম্পর্কটা কিরকম, সমানুপাতিক। এই সমানুপাতিক জিনিসটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো, সমানুপাতিক জিনিসটা আমরা এখানে ইউজ করবো। সো আমরা হচ্ছে লিখবো V1 ডিভাইড বাই V2 সমান হচ্ছে T1 ডিভাইড বাই T2। V1 V1 মানে কত, সিম্পল, আচ্ছা V1 কে V1 ই রাখি, V1 কে হচ্ছে আমরা এখানে রিপ্লেস করে দিব। V1 কে লিখতে পারি কি 2/3 V2, আর V1 কে তো সরি V2 হচ্ছে V2 রাখলাম, এটা বাদ। সো T1 হচ্ছে 67 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিভাইড বাই T2। সো এখান থেকে হচ্ছে আমরা T2টা বের করে নিব। T2টা যদি বের করি, ক্যালকুলেট করো সবাই, ক্যালকুলেট করো। 67 প্লাস 273 2/3 510 কেলভিন। ঠিক আছে, 510 কেলভিন, এটা হচ্ছে আনসার। বোঝা গেছে? এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো ভাইকে। তো এখানে প্রথম যে প্রবলেমটা দাঁড়াবে, প্রথম প্রবলেমটা দাঁড়াবে হচ্ছে তোমাদের এই জায়গাটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে, যে চূড়ান্ত আয়তনের 1/3 অংশ বের হয়ে যায়। চূড়ান্ত আয়তন বলতে এখানে অনেকে বলবে যে প্রথম আয়তনের মোস্ট প্রবলি 1/3 বের হয়ে যায়, বা জিনিসটা কিন্তু ভুল। প্রথম আয়তনের না, শেষের টোটাল কতটুকু আয়তন V2, শেষের টোটাল গ্যাসের আয়তন কতটুকু V2, এই V2 1/3 অংশ বের হয়ে যায়, তারপরে V2 মাইনাস V1 সমান হচ্ছে 1/3। ঠিক আছে, সো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার।
তো এই একটা পয়েন্ট হচ্ছে ক্লিয়ার করা লাগবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা বলছে, কোন আয়তনে কতটুকু অংশ বের হয়ে যায়, ওইটা হচ্ছে আমার ক্লিয়ার করা লাগবে। বোঝা গেছে এটা? বোঝা গেছে কিনা বলো ভাইকে? বোঝা গেছে কিনা বলো? এগুলো কিন্তু একদম ক্লিয়ার, একদম সহজ, এগুলো একদম সহজ। বুঝতে পারছি? ওকে। দেন আদর্শ গ্যাস ভিপি স্কোয়ার সমান কে সূত্র মেনে চলে। কি বলছে? আদর্শ গ্যাস আর কিছু হোক বা না হোক, আদর্শ গ্যাস ইকুয়েশন পিভি সমান এনআরটি, এটা মেনে চলবেই চলবে, ওর চলাই লাগবে। ঠিক আছে, ওর পরিচয় হচ্ছে এটা, যেহেতু আদর্শ গ্যাস। এই সূত্রটা মেনে চলে গ্যাসটিকে দ্বিগুণ প্রসারিত করলে তাপমাত্রা কত গুণ হবে। ওকে, সো আদর্শ গ্যাস যেহেতু এই সূত্রটা মেনে চলে, তোমার এখানে কি কি চেঞ্জ হচ্ছে? প্রসারিত করছে, তার মানে ভলিউম চেঞ্জ হচ্ছে। তাপমাত্রা, তার মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, রাইট? সো ভলিউম এবং টেম্পারেচার মাঝে রিলেশন তোমার বের করা লাগবে। সো আমরা বলতে পারতাম যে ভলিউম এবং টেম্পারেচার একটা একটা সমানুপাতিক। আমরা ওই যে পিভি সমান এনআরটি এটা ইউজ করে হচ্ছে বলতে পারতাম, বা আমরা হচ্ছে চার্লসের সূত্র থেকে বলতে পারি ভলিউম এবং টেম্পারেচার পরস্পর সমানুপাতিক। আর এখানে কি সমানুপাতিক ইউজ করে করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ হচ্ছে বয়লের সূত্র অনুযায়ী পি এবং ভি একটা একটা ব্যস্তানুপাতিক, বাট এখানে কি ব্যস্তানুপাতিক? বর্গের ব্যস্তানুপাতিক অথবা বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি চার্লসের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আলটিমেটলি ওভারঅল আদর্শ গ্যাস সমীকরণ বা পিভি ইকুয়াল টু এনআরটি এটা অ্যাপ্লাই করা যাবে, বাট বয়েল এবং চার্লস এবং অ্যাভোগাড্রো বা চাপি সূত্র ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করা যাবে, এগুলো কি মডিফাই করা লাগবে। সো মডিফাই কিভাবে করব দেখো, আমরা হচ্ছে পিভি সমান এনআরটি। সো আমরা লিখতে পারি কি পিভি সমান এনআরটি। তো বি এর জায়গায় কি লিখতে পারি? কে বাই বি এর জায়গায় কি লিখতে পারি? আচ্ছা, পি এর জায়গায় কে লিখতে পারি? কে বাই পি। পি এর জায়গায় কে বাই পি স্কোয়ার লিখতে পারি, রাইট? কোথায় যে গেল? আচ্ছা, ভি এর জায়গায় বিপি স্কোয়ার সমান কে। ঠিক আছে, বিপি স্কোয়ার সমান হচ্ছে কে। ভিপি স্কোয়ার সমান হচ্ছে কে। ভিপি স্কোয়ার সমান হচ্ছে কে। সো আমরা হচ্ছে দেখো কি লিখতে পারি, আমরা হচ্ছে লিখতে পারি পি পি স্কোয়ার সমান হচ্ছে কে। সেখানে কিন্তু কে এর ব্যাপারে কোনো কিছু বলা নাই, তারপর হচ্ছে আমরা কে কে রিপ্লেস করে দিব। কি দিয়ে রিপ্লেস করে দিব? ওই জিনিসটাতে দেখো, পি কে যদি রিপ্লেস করি কি আসে? এনআরটি ডিভাইড বাই বি। কি আসে? এনআরটি রাইট। সেটা যদি করি, এই যে নিচে হচ্ছে ভি স্কোয়ার আসবে, 1/v আসবে, এন স্কোয়ার আর স্কোয়ার ইন্টু টি স্কোয়ার আসবে সমান কি কে। সো এন স্কোয়ার আর স্কোয়ার ইন্টু টি স্কোয়ার আসবে কি কে ইন্টু ভি। সো এখানে দেখো আমি কেন ওই ইকুয়েশনটাকে হচ্ছে বা ভি পিভি সমান এনআরটি ইউজ করছে চেঞ্জ করে নিলাম। তুমি দেখো, তুমি হচ্ছে একটা ফাংশন যখন গ্রাফ অঙ্কন করতে যাও, দেখবো হচ্ছে এক্স এবং ওয়াই থাকে, মানে একটা স্বাধীন এবং একটা অধীন চলক থাকে। ঠিক আছে, মানে হচ্ছে দুইটা জিনিস যখন চেঞ্জ হয়, সো ওই দুইটা একটা ফাংশনের মধ্যে একাধিক ভেরিয়েবল আছে, বাট আমি যখন এই দুইটা জিনিসকে প্লট করতে যাবো, আমার হচ্ছে একটা স্বাধীন একটা অধীন লাগবে। বাকি জিনিসগুলোকে ওই স্বাধীন বা অধীনের রেসপেক্টে প্রেসক্রাইব করতে হবে, রাইট? নয়তো কি আমি অ্যাকচুয়ালি ফাংশনটার ধরন কীরকম বা জিনিসটা চেঞ্জ হচ্ছে কীরকম ওইটা হচ্ছে আমরা বের করতে পারবো না। সেজন্য কী করছি আমি? পি স্কোয়ার, যেহেতু এখানে পি এর ব্যাপারে কিছু বলা নাই, তার মানে হচ্ছে পি কনস্ট্যান্ট, আর আমি তো জানি পি এর উপর ভলিউমের একটা ইফেক্ট আছে, সেজন্য পি কে হচ্ছে আমরা রিপ্লেস করে দিলাম। দিয়ে হচ্ছে দেখো আলটিমেটলি কি পাইছি? আলটিমেটলি পাইছি যে ভলিউম এবং টেম্পারেচার একটা একটা সমানুপাতিক, না সমানুপাতিক না, ভলিউম এবং টেম্পারেচার একটা একটা এইরকম সম্পর্কটা মেনে চলছে। তার মানে হচ্ছে চার্লসের সূত্র যেটা সেটা এখানে অ্যাপ্লিকেবল না। সো আমি হচ্ছে লিখতে পারি v1 ডিভাইড বাই v2, এটা হচ্ছে t1 স্কোয়ার ডিভাইড বাই t2 স্কোয়ার। ঠিক আছে, সো গ্যাসটিকে দ্বিগুণ প্রসারিত করলে প্রথম আয়তন কত? v, পরে দ্বিগুণ প্রসারিত করছে তার মানে 2v। প্রথমে তাপমাত্রা কত? t1 স্কোয়ার, পরে তাপমাত্রা কত? t2 স্কোয়ার। এটা বাদ, সো 2 t1 স্কোয়ার সমান হচ্ছে t2, তার মানে t2 সমান কত? √2 t1। ঠিক আছে, √2 t1 মানে কি? মানে হচ্ছে শুরুতে যে টেম্পারেচার ছিল ফাইনাল টেম্পারেচার হবে ওই শুরু টেম্পারেচারের √2 গুণ। আমরা কিন্তু চার্লসের সূত্র থেকে জানি যদি আয়তন দ্বিগুণ করি টেম্পারেচার দ্বিগুণ হয়, আয়তন যদি 4 গুণ করি টেম্পারেচার 4 গুণ হয়।
বাট এখানে হচ্ছে না, কারণ এখানে হচ্ছে সম্পর্কটা চার্লসের সূত্র অনুসারে যেটা আছে ওইটা অ্যাপ্লিকেবল না। বোঝা গেছে? এটা বুঝতে পারছি? ওকে। দেন একটি সিলিন্ডারে এত মিটার কিউব আয়তনে অক্সিজেন গ্যাস আছে। এটা কি একটা সিলিন্ডার? এটা কি একটা সিলিন্ডার? ওকে, সিলিন্ডার এত আছে। তাপমাত্রা 250 কেলভিন স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নিলে চাপ 2.5 ইন্টু 10⁵ প্যাসকেল থেকে কমে এত প্যাসকেল হয়। বিপরীত অক্সিজেন ভর বের কত? এখন দেখো টেম্পারেচার অপরিবর্তিত রাখছে, তাহলে অক্সিজেন বের হবে কেন? কারণ হচ্ছে এখানে চাপ দিচ্ছে। তুমি দেখবো হচ্ছে যখন যাদের বাসায় হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার আছে, মানে হচ্ছে ওইটাকে যখন চাপ দাও বা বডি স্প্রে আছে, তুমি যখন চাপ দাও ভিতরে একটা প্রেশার ক্রিয়েট হয়, ওই এক্সেস প্রেশার জন্য ভিতরে যে বডি স্প্রে যে স্প্রেগুলো আছে ওইগুলো হচ্ছে বের হয়ে আসে, পারফিউমগুলো বের হয়ে আসে। ঠিক আছে, মেনলি জিনিসটা হয় কিসের জন্য? চাপের জন্য হয়, বা আমি বলতে পারছি চাপের পার্থক্যের জন্য হয়। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি বললাম হচ্ছে এটা হচ্ছে একটা বেলুন, এটা হচ্ছে একটা বেলুন। সো তুমি হচ্ছে বেলুন যেটা আছে, বেলুনের ভিতরে যে বায়ুগুলো আছে, বায়ুগুলো হচ্ছে চাপ দিতে থাকে। কি করে? এটা হচ্ছে চাপ দিতে থাকে, চারদিক থেকে সমানভাবে চাপ দিতে থাকে। বেলুনটা কোথায় আছে? বায়ুতে আছে না? বেলুনটা কোথায় আছে? বায়ুতে আছে। সো বায়ু কি করবে? বসে বসে দেখবে না, বায়ু বলবে বাবাজির আজকে পাইছি, আজকে খেলা হবে, আজকে কি হবে? খেলা হবে। বায়ু বাবাজিও ওরে চাপ দিচ্ছে, বায়ুও ওরে চাপ দিচ্ছে। সো এই ভিতরের চাপ এবং বাইরের চাপ যদি সমান হয়, বেলুনটা স্টেবল থাকে। ভেতরের চাপ যদি বেশি হয়, বেলুনটা আস্তে আস্তে ফুলতে থাকে, এক্সপান্ড হইতেই থাকে, একসময় ফেটে যায়। বাইরের চাপ যদি বেশি, বেলুনটা আস্তে আস্তে স্ট্রেচ আপ হইতে থাকে, সংকুচিত হইতে থাকে। সো এই তখন হচ্ছে বেলুনটা একদম সংকুচিত হয়ে যায়। সো এই ব্যাপারগুলো ধরো বাইরে চাপ বেশি, বাইরে কি চাপ বেশি। সো চাপ যদি বেশি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হবে? এটা কি আস্তে আস্তে এক্সপান্ড হবে? আমি জিনিসটা অন্যভাবে বললাম, এক্সপান্ড হইতে না দিয়ে আমি হচ্ছে এখান দিয়ে কিছু গ্যাস বের করে নিলাম, কিছু গ্যাস বের করে নিলাম। ঠিক আছে, সো এই গ্যাসগুলো কেন বের হয়েছে? কারণ ভিতরে যে চাপ এবং বাইরে যে চাপ, এই দুইটা চাপের পার্থক্যের কারণে, রাইট? সো আমার হচ্ছে এটা বের করা লাগবে, দুইটা চাপের পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, এটা বের করা লাগবে। বুঝা গেছে? একদম ইজি কিন্তু এই জিনিসগুলো, একদম ইজি, রাইট? একদম ইজি, কিন্তু কোনো প্যারা নেওয়া যাবে না, জাস্ট এই জিনিস সলভ করার ট্রাই করবা, হয়ে যাবে। ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার, সো দুইটার মাঝে কি হয়েছে? সিলিন্ডারের যে অক্সিজেন গ্যাস আছে ওটার আয়তন কি চেঞ্জ হবে? সিলিন্ডার আয়তন কি চেঞ্জ হবে? তুমি সিলিন্ডারের ভিতর একটা অক্সিজেন রাখো, দুইটা অক্সিজেন রাখো, আয়তন সেম থাকবে, রাইট? তার মানে আয়তন যেটা সেটা ফিক্সড, আয়তন নিয়ে আমাদের বোঝার করার বিষয়ই নেই। প্রথম হচ্ছে তাপমাত্রা 250 কেলভিন স্থির রেখে, তার মানে আয়তন স্থির, তাপমাত্রা স্থির, আয়তন স্থির, তাপমাত্রা স্থির। আচ্ছা, এটা নিয়ে বোঝার করার বিষয় নেই। কিছু অক্সিজেন বের করে নিলে চাপ 2.5 ইন্টু 10⁵ প্যাসকেল হতে কমে এত প্যাসকেল হয়। কারণ প্রথমে যে চাপ ছিল এটাতে ছিল হচ্ছে 2.5 ইন্টু 10⁵ প্যাসকেল, আর এটাতে যে চাপ ছিল এটা হচ্ছে 1.3 ইন্টু 10⁵ প্যাসকেল। ব্যবহৃত অক্সিজেনের ভর কত বলছে? ভর কি বলছে? ভর কত? সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে হবে, ব্যবহৃত অক্সিজেনের ভর কত, অনুসংখ্যা কত, এসটিপিতে আয়তন কত, সবকিছু জিজ্ঞেস করতে পারে। ওইগুলো হচ্ছে আমরা একটা জিনিস বের করতে পারলে হয়ে যাবে। একটা জিনিস বলতে কি বোঝায়? মূল সংখ্যা বের করতে পারলে হয়ে যাবে। আর আমি হচ্ছে এখানে মূল সংখ্যা দেখাবো না, মূল সংখ্যাটা তোমরা হোমওয়ার্ক হিসেবে রাখবা। আমি হচ্ছে এখানে ডিরেক্ট ভর বের করাটা দেখাচ্ছি। তো দেখো আমি জানি পিবি সমান কি এনআরটি, এন কে আমি লিখবো হচ্ছে ডাব্লিউ বাই এম আরটি। সো আমি হচ্ছে ডাব্লিউ কে কি লিখতে পারি? ডাব্লিউ কে লিখতে পারি পি ভি এম ডিভাইড বাই আরটি। ঠিক আছে, পিভিএম ডিভাইড বাই আরটি। সো এখানে হচ্ছে বোঝার বিষয়, দেখো ভলিউম, টেম্পারেচার আর এগুলা চেঞ্জ হচ্ছে না, ভলিউম, টেম্পারেচার আর এগুলা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, বা তুমি এটাকে এভাবে লিখতে পারো, এটা হচ্ছে মোর ওয়াইজ ডিসিশন হবে লেখাটা, যে পিভি সমান এনআরটি, সো এন সমান পিভি ডিভাইড বাই আরটি। সো দেখো এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে নাকি? এখানে অ্যাকচুয়ালি ভলিউম টি চেঞ্জ হচ্ছে না, বা ভলিউম টি যেহেতু চেঞ্জ হচ্ছে না, আরও চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আরও যদি চেঞ্জ না হয়, আরও যদি চেঞ্জ না হয় তাহলে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে নাকি? এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে প্রেশার, রাইট? অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে কি প্রেশার। সো আমি লিখতে পারি কি, এই দুইটার যে প্রেশারের ডিফারেন্স, এই দুইটার যে প্রেশারের ডিফারেন্স ডেল পি, এটাকে লিখতে পারি হচ্ছে P1 মাইনাস P2, রাইট? প্রেশার ডিফারেন্স লিখতে পারি কি
P1 মাইনাস P2। ওকে, ডেল পি কি লিখতে পারি? ডেল পি কি লিখতে পারি বলো তো? ডেল পি কে আমি কি লিখতে পারি? ডেল পি কে আমি কি লিখতে পারি বলো? ডেল পি কে আমি কি লিখতে পারি বলো? রাইট, এটা তো লেখা যায়, রাইট? সো এটা যেমন লেখা যায়, এটার পাশাপাশি আরেকটা কি লেখা যায়? ডেল এন বা মূল সংখ্যার পরিবর্তন যেটা, এটা হচ্ছে প্রথম মূল সংখ্যা থেকে দ্বিতীয় অবস্থায় মূল সংখ্যাটা বাদ দিব। ঠিক আছে, এটার জন্য হচ্ছে এই রিজনটা হয়েছে, এটা হচ্ছে কজ এন্ড এটা হচ্ছে আউটকাম। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা ইকুয়েশন নিয়ে সলভ করলে হয়ে যাবে। আমি হচ্ছে 2 নম্বর ইকুয়েশনটা নিয়ে সলভ করি। তুই সলভ করি, ডেল এন, ডেল এন, ডেল এন আসবে কত? N1, N1 সমান কি হবে? জাস্ট প্রেসার চেঞ্জ হচ্ছে, প্রেসার 1 ভলিউম ডিভাইড বাই RT মাইনাস প্রেসার 2 ভলিউম ডিভাইড বাই RT। সো ডেল এন আসবে ভলিউম ডিভাইড বাই RT, ভলিউম কত? ভলিউম হচ্ছে 10 টু দি পাওয়ার -2 আর টি, টি এর বেলা হচ্ছে 250 কেলভিন। আর প্রেসার 1 মাইনাস প্রেসার 2, প্রেসার 1 কত? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো এটা আসবে হচ্ছে অ্যাকচুয়ালি ডেল এন এর ভ্যালুটা ক্যালকুলেট করবা। ঠিক আছে, এটা আসবে হচ্ছে ডেল এন এর ভ্যালুটা। ডেল এনকে আমরা কি লিখতে পারি? ডেল ডাব্লিউ ডিভাইড বাই এম, রাইট? ডেল ডাব্লিউ ডিভাইড বাই এম, যেহেতু অক্সিজেন বলছে, অক্সিজেনের এম এর ভ্যালু কত? 32 গ্রাম পার মোল, রাইট? এটা হচ্ছে ভরের পরিবর্তন যেহেতু বলছে, বা কতটুকু ভর বের হয়ে যাবে, এটা হচ্ছে ডেল। এমনও বলতে পারছি কয়টা অণু বের হয়ে যাবে, কয়টা অণু বের হয়ে যাবে। অণু বের হয়ে গেলে আমরা কি লিখতে পারতাম? ডেল এন ডিভাইড বাই এন এ, এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। সো অণু, তারপর হচ্ছে কতটুকু ভর বের হয়ে যাবে, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেছে এটা? বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে না? প্রথম হচ্ছে এখানে প্রথম বোঝা লাগবে যে অ্যাকচুয়ালি একটা বায়বীয় বস্তু কখন স্টেবল থাকে, বা কখন এর আয়তন ফিক্সড রাখে, বা কখন হচ্ছে আয়তনটা বের করে দেয়। তো মেইন রিজনটা হচ্ছে প্রেসারের ডিফারেন্স। যে জায়গায় প্রেসার বেশি, এর অপোজিট হচ্ছে ও মুভ করার একটা টেন্ডেন্সি দেখাবে। সো এখানে আমি যেহেতু টেম্পারেচার, সরি প্রেসার যেহেতু বাড়াইছি, প্রেসার যেহেতু বাড়াইছি, বা কিছু গ্যাস যেহেতু বের হয়ে গেছে, কম্পোনেন্ট প্রেসার দেবে, তার মানে প্রেসার কমে গেছে। ঠিক আছে, সো প্রেসার ডিফারেন্সের কারণে হচ্ছে কিছু গ্যাস বের হয়ে গেছে, দেন হচ্ছে আমরা ক্যালকুলেট করি যে ভ্যালুটা আসে, এটা অ্যান্সার। বোঝা গেছে এটা? বোঝা গেছে? একদমই যে একটি প্রকোষ্ঠে 2 এটিএম চাপে 40 গ্রাম ভর বিশিষ্ট গ্যাস এবং অপর একটি প্রকোষ্ঠে 4 এটিএম চাপে 30 গ্রাম একই ভরের একটি গ্যাস আছে। এই প্রকোষ্ঠ দুটির মধ্যে যাতায়াতের পথ উন্মুক্ত করলে উৎপন্ন গ্যাস মিশ্রণের চাপ কত হবে? উৎপন্ন গ্যাস মিশ্রণের চাপ কত হবে? গ্যাস মিশ্রণের চাপ মানে কি? টোটাল চাপ চাইছে, রাইট? মানে মোট চাপ, মোট চাপ এটা কত চাইছে। সো এখানে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, এটার সাথে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল কিছু দিয়ে হচ্ছে আরেকটা প্রকোষ্ঠ অ্যাড করা আছে। এখানে চাপ কত? এখানে চাপ হচ্ছে 2 এটিএম 40 গ্রাম ভর বিশিষ্ট গ্যাস। এখানে ভর কত? 40 গ্রাম। অপর একটি প্রকোষ্ঠে 4 এটিএম চাপে 4 এটিএম 30 গ্রাম ভর। একই ভরের এই প্রকোষ্ঠ দুটির মধ্যে যাতায়াতের পথ উন্মুক্ত করলে উৎপন্ন গ্যাস মিশ্রণের চাপ কত হবে? ঠিক আছে, বোঝা গেছে এটা? কোশ্চেনটা বোঝা গেছে কিনা বলো ভাইকে? কোশ্চেনটা বোঝা গেছে কিনা? কোশ্চেনটা কোশ্চেনটা বোঝা গেছে কিনা বলো? ঠিক আছে, এখন দেখো এখানে কি আয়তনের ব্যাপারে কিছু বলা আছে? এখানে কি আয়তনের ব্যাপারে কিছু বলা আছে? আয়তনের ব্যাপারে কিছু বলা নাই। লেটস সে তুমি হচ্ছে ইচ্ছা করছে, ঠিক আছে, এটার আয়তন ধরে নিলা V2 V1, এটার আয়তন ধরে নিলা V2। এখন দেখো দুইটাকে যদি অ্যাড করো, দুইটাকে যদি অ্যাড করো, টোটাল আয়তন কত হবে? V1 প্লাস V2, V1 প্লাস V2, রাইট? টোটাল আয়তন কত হবে? V1 প্লাস V2। ঠিক আছে, সো টোটাল আয়তন এটা কত হবে? V1
প্লাস ভি টু, বোঝা গেছে? ভি ওয়ান প্লাস ভি টু। সো এখন দেখো পিভি সমান হচ্ছে এনআরটি, ভি কে কি লেখা যায়? ভি কে কি লেখা যায়? পিভি সমান এনআরটি, ভি কে লেখা যাচ্ছে এনআরটি ডিভাইড বাই পি। তার মানে এখানে যদি আমি 1 দিই, কি কি চেঞ্জ হচ্ছে? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, কি কি চেঞ্জ হচ্ছে? N1 N2 চেঞ্জ হচ্ছে, রাইট? সো N1 P1 দেওয়া লাগবে, আর V2 দিলে N2 P2 দেওয়া লাগবে, রাইট? সো আমরা হচ্ছে এই জিনিসটা ধরে আগাবো। এই জিনিসটা ধরে যদি আগাই, আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে? ভি মানে হচ্ছে NRT ডিভাইড বাই পি, NRT ডিভাইড বাই পি, ঠিক আছে? V1 কি হবে? V1 কি হবে বলো? V1 কি হবে? V1 কি হবে? V1 কি হবে বলো? V1 হবে হচ্ছে N1 RT ডিভাইড বাই P1 প্লাস N2 RT ডিভাইড বাই P2, ঠিক আছে? সো দেখো RT 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 কমন, কাটাকাটি যাবে, দিলাম কাটাকাটি। N1 মানে হচ্ছে এখানে ধরো 40 গ্রাম, এখানে ধরো 30 গ্রাম, কত হবে? কত হবে? 40 আর 30 গ্রাম 70 গ্রাম, রাইট? সো N এর ভ্যালু হবে 70 ডিভাইড বাই ওইটার আণবিক ভর। এভাবে করবে না কখনো, কখনো করবে না। এখানে 1 মোল, এখানে 1 মোল, যোগ করলে 2 মোল হবে, 2 মোল 2 মোল যোগ করলে 4 মোল হবে, 5 মোল 5 মোল যোগ করলে কত হবে? 10 মোল হবে। আমি জানি না গ্যাসের আণবিক ভর কত, দুইটার মধ্যে একই গ্যাস বলছে, আমি ধরে নিলাম দুইটার আণবিক ভর কত? M। সো N হচ্ছে এটার মোল সংখ্যা যোগ এটার মোল সংখ্যা। এখানে মোল সংখ্যা কত? 40 ডিভাইড বাই M প্লাস পরেরটাতে মোল সংখ্যা কত? 30 ডিভাইড বাই M ডিভাইড বাই কত? টোটাল প্রেশার সমান। আরটি কিন্তু আমি কাটা দিয়ে দিচ্ছি, আরটি কিন্তু কি করতেছি? আরটি হচ্ছে আমি কাটা দিয়ে দিচ্ছি, আরটি বাদ, আরটি বাদ, আরটি বাদ, ঠিক আছে? আরটি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, আমি বাদ দিয়ে তারপরে ভ্যালুগুলো বসাচ্ছি। ওকে, N1 ডিভাইড বাই P1, N1 সমান কি? প্রথমটাতে মূল সংখ্যা 40 ডিভাইড বাই M, P1 হচ্ছে চাপ, প্রথমের চাপ কত? 2 atm প্লাস N2 কত? সরি, N2 হচ্ছে 30 ডিভাইড বাই M, চাপ কত? 4 atm। সব ভ্যালু বসাও, দেখো কি কি আবার কাটা যাচ্ছে। এখানে M কমন নাও, M M M M কাটা যাচ্ছে, রাইট? কাটা যাচ্ছে। সো আমি হচ্ছে ফাইনাল ইকুয়েশনে লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে অ্যান্সার বের করে নিবা, ঠিক আছে? অ্যান্সার বের করে নিবা, কিভাবে বের করবা? উপর আসছে 40 প্লাস 30 ডিভাইড বাই পি, আর এখানে আসছে 40 ডিভাইড বাই 2 প্লাস 30 ডিভাইড বাই 4। সো 40 প্লাস 30 ডিভাইড বাই এই যোগফল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। সো আমার পি যেটা বা মোট চাপ যেটা, এটা ক্যালকুলেট করো তো কত আসে, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো ভাই, ক্যালকুলেট করছি, তোমরা ক্যালকুলেট করো। টু 2.54 atm, 2.54 atm। এটিএম কেন হবে? সরি, এটিএম কেন হবে? কারণ হচ্ছে আমরা চাপগুলো এটিএম এ বসাইছি, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এটিএম হবে। বোঝা গেছে এটা? বোঝা গেছে? বেশিরভাগ পোলাপাইন কি করবে? স্যার, হ্যাঁ বা আপু যাই বলো, হ্যাঁ এখানে তো আসলে ভর দেওয়া নাই, আণবিক ভর দেওয়া নাই, তাহলে আমি কি করব? আণবিক ভর কি স্কিপ করবো বা মূল সংখ্যা স্কিপ করে করবো? যে ভুলেই কাজ করবে না, এখানে আণবিক ভর দেওয়া নাই তো কি হয়েছে? তোমার কাছে স্কোপ আছে, অ্যাকচুয়ালি এখানে আণবিক ভরের দরকারই হয় না। তো যেখানে দরকার হয় না এখানে কেন তুমি আণবিক ভর খুঁজবা? আণবিক ভর যদি দরকার হচ্ছে না, তার মানে তোমার হচ্ছে আণবিক ভর জিনিসটা আগে ইকুয়েশনে বসায় দেখবা, দরকার হয় তো ওইভাবে রেখে দিয়ে আসবা, দরকার না হয় তাহলে হচ্ছে ওইটা স্কিপ করে জাস্ট যেটা অ্যান্সার আসে ওইটা হচ্ছে করা লাগবে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে N1 N2 জিনিসটা স্কিপ করবে, অ্যান্সার ভুল আসবে। বাট মনে রাখবা N1 N2 জিনিসটা দরকার আছে এখানে, ঠিক আছে? বুঝতে পারছি এটা? বুঝতে পারছি বলো তো ভাইকে? ওকে, দেন হচ্ছে নেক্সট প্রবলেম।
দেখো এখানে এই 4 লিটার আয়তনের একটি পাত্রে 8 গ্রাম অক্সিজেন, 14 গ্রাম নাইট্রোজেন এবং 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ আছে। মিশ্রণের তাপমাত্রা 27 ডিগ্রি হলে গ্যাস মিশ্রণের চাপ নির্ণয় করো। আচ্ছা, এটা আসলে কেমিস্ট্রিতে অনেক করে আসার কথা এরকম প্রবলেম, আর তাও দেখাচ্ছি ভাইয়া, দেখো ভালো করে। কে বলছে 4 লিটারের আয়তনে, তার মানে এটার আয়তন যেটা এটা হচ্ছে 4 লিটার। ওকে, 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন, 14 গ্রাম নাইট্রোজেন, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ আছে। মিশ্রণের তাপমাত্রা 27 ডিগ্রি, তার মানে টোটাল টেম্পারেচার কত? এটা 27 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের চাপ কত? আসলে এটা অ্যাকচুয়ালি এটা এরকম না। সো এখানে হচ্ছে কিছু জিনিস ধরে নেওয়া লাগবে। লাইক প্রথম জিনিস হচ্ছে এই যে গ্যাস মিশ্রণগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বিক্রিয়াবিহীন, মানে হচ্ছে এরা বিক্রিয়া করতেছে না, এটা কি বলা হয়, ইমমিসিবল টাইপের কিছু একটা, ঠিক আছে? মিসিবিলিটি নাই বা মিশ্রণ ক্রিয়েট করতে পারবে, দ্রবণ বিক্রিয়া করতে পারে না, এরকম একটা কম্পোজিশন হওয়া লাগবে। সো ওইরকম কম্পোজিশনের ক্ষেত্রে তোমার ইন্ডিভিজুয়ালি চাপ, মানে হচ্ছে 8 গ্রাম অক্সিজেন যদি পুরোটা আয়তন দখল করতো বা 4 লিটার দখল করতো, যে পরিমাণ প্রেশার দিবে 14 গ্রাম নাইট্রোজেন যদি 4 লিটার দখল করে, যে পরিমাণ প্রেশার দিবে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি পুরোটা আয়তন দখল করে, যে পরিমাণ প্রেশার দিবে, এই তিনটা প্রেশারের যোগফল, এটা হবে হচ্ছে মিশ্রণের চাপ, বা এটা হচ্ছে মোটামুটি ডাল্টনের আংশিক চাপ সূত্র। বোঝা লাগবে না, একদম বোঝা লাগবে না। কিভাবে বোঝা লাগবে না? এটার মোল সংখ্যা n1, এটার মোল সংখ্যা n2, এটার মোল সংখ্যা n3। তাহলে আমি বলতে পারি না, আমি তো বলতে পারি এটা, রাইট? কি বলবো ভাই বলেন? হ্যাঁ বলছি, দেখো কি বলতেছি, টোটাল মোল সংখ্যা n1 n2 n3, রাইট? n1 n2 n3। এখন n1 n2 n3 যদি হয়, দেখো এখন হচ্ছে প্যারা হচ্ছে n নিয়ে। দেখো আমরা n সমান কি লিখতে পারি? পিভি বাই আরটি, পিভি বাই আরটি, রাইট? পিভি বাই আরটি। সো আমি যখন বাম পাশে n দিচ্ছি, বাম পাশে টোটাল বোঝাচ্ছে, রাইট? বাম পাশে কি বোঝাচ্ছে? টোটাল, টোটাল। সো টোটাল যদি বোঝাই তাহলে আমি লিখতে পারি পি ভি ডিভাইড বাই আরটি। ডান পাশে কি বোঝাচ্ছে? P1, এটা হচ্ছে পুরোটা আয়তন দখল করবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ডিভাইড বাই P2, এই যে 2 নম্বর গ্যাস, এটাও পুরোটা আয়তন দখল করবে, আয়তন V থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। P3, এটা আবার পুরোটা আয়তন দখল করবে, V ডিভাইড বাই RT। সো V ডিভাইড বাই RT, V ডিভাইড বাই RT, V ডিভাইড বাই RT কাটা যাবে। তার মানে এখান থেকে আমি P লিখতে পারি কি? P লিখতে পারি P1 P2 প্লাস P3 সমান। সো তুমি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারো অথবা এটা ইউজ করতে পারো, দুইটার যে কোনো একটা ইউজ করলেই অ্যান্সার হয়ে যাবে। সো কেমিস্ট্রিতে যেহেতু করে আসতো ডাল্টনের আংশিক চাপ ইকুয়েশন, আমরা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র ইউজ করে সলভ করার ট্রাই করবো, মানে হচ্ছে মোটামুটি এটা ইউজ করে সলভ করার ট্রাই করবো, ঠিক আছে? এটা ইউজ করে হচ্ছে সলভ করার ট্রাই করবো। সো এটা যদি ইউজ করি, দেখো আমাদের পি সমান আসতেছে হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3, ঠিক আছে? পি কে কি লিখতে পারি? nRT ডিভাইড বাই বি। কি লিখতে পারি? nRT ডিভাইড বাই ভি। এটাকে লিখে যায় n1 RT ডিভাইড বাই ভি প্লাস n2 RT ডিভাইড বাই ভি, রাইট? n2 RT ডিভাইড বাই ভি, ঠিক আছে? বুঝতে পারছি এটা? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলো ভাইকে? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? দেখো এখন হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ চাইছে। সো আমি হচ্ছে এটা আসলে এখানে রিডান্ডেন্সি লিখলাম। তো গ্যাস মিশ্রণের মোট চাপ পি। সো দেখো পি কে কি লিখতে পারি? পি কে লিখতে পারি হচ্ছে আরটি ডিভাইড বাই ভি n1 প্লাস n2। সো আর এর ভ্যালু বসাও 8.314, টি এর ভ্যালু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিভাইড বাই ভি, ভলিউম হচ্ছে 4 লিটার ইন্টু n1 প্লাস n2। ও সরি, এটা হচ্ছে 3টা, তো সো n3 RT ডিভাইড বাই ভি
তাহলে হচ্ছে N2 প্লাস N3 টেবিল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন ডিভাইড বাই ভি। ভি হচ্ছে 4 লিটার, 4 × 10⁻³ এখন হচ্ছে 8 গ্রাম অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 32 দিয়ে ভাগ করবা, 14 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেন 28 দিয়ে ভাগ করবা, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 দিয়ে ভাগ করবা। যেটা আসে ওইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেট করতে কত আসে? 8.314 300 8 গ্রাম অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 32 প্লাস 14 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 28 প্লাস 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড 44। সো এটা আসবে হচ্ছে পি, যেটা এটা আসবে হচ্ছে 7.79 × 10⁵ প্যাসকেল, ঠিক আছে? 7.79 × 10⁵ প্যাসকেল। এখানে হচ্ছে মেইনলি ডাল্টনের আংশিক চাপ সূত্রটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। তোমার বোঝা লাগবে জাস্ট ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি। বোঝা গেছে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি? বুঝতে পারছি? এটা একদম ইজি, কিন্তু ডাল্টন আংশিক চাপ অথবা ওইটার যে কোনো একটা ইউজ করলে হয়। তো তারপর হচ্ছে 5.5 × 10⁻³ কেজি/মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট এবং এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট যে গ্রহে বায়ুমণ্ডলে অক্সিজেন ধরে রাখতে সক্ষম হয়েছে তার ন্যূনতম ব্যাসার্ধ নির্ণয় করো। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? ধরো আমি বললাম এটা হচ্ছে একটা আমাদের গ্রহ, এটা হচ্ছে আমাদের গ্রহ, এবং গ্রহের চারপাশে কি থাকে? বায়ুমণ্ডল থাকে, বায়ুমণ্ডল থাকে, বায়ুমণ্ডল থাকে। সো দেখো বায়ুমণ্ডল মানে হচ্ছে অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে, রাইট? তো ধরো তুমি হচ্ছে এখানে যে গ্যাস পার্টিকেলটা আছে এটা কি করবে? একটা নির্দিষ্ট বেগে এদিকে বা বাইরের দিকে হচ্ছে চলে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে। কেন দেখাবে? কারণ সে পৃথিবী রোটেট করতেছে। তুমি যদি খেয়াল করো কোনো একটা বস্তুকে রোটেট করাতে থাকো এবং হঠাৎ করে ছেড়ে দাও, বস্তুটা হচ্ছে বাইরের দিকে চলে যায়, বাইরের দিকে এভাবে রশির মধ্যে একটা বস্তু বেঁধে এবং ঘোরায় দেখবা হচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে। যদি হঠাৎ করে ছেড়ে দাও মানে হচ্ছে কি? যদি আকর্ষণ অনুভব না করে হচ্ছে বাইরের দিকে চলে যাবে। এখন হচ্ছে বাইরের দিকে কত কোন বেগে যাবে? ও হচ্ছে ওর যে আরএমএস ভেলোসিটি বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এই ভেলোসিটিতে যাবে। আমরা জানি গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেবল ভেলোসিটি, রাইট? এবং বায়ুমণ্ডল অক্সিজেন ধরে রাখতে সক্ষম। এবং এই যে ব্যাপারটা, এই আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এই যে কণাটা আছে, কণাটা কি করবে? আমাদের ভিতরের দিকে একটা আকর্ষণ অনুভব করবে, রাইট? ভিতরের দিকে একটা আকর্ষণ অনুভব করবে। সো এই আকর্ষণের কারণে যে বেগ, এটাকে বলবো হচ্ছে এসকেপ ভেলোসিটি বা লিমিটিং ভেলোসিটি, ঠিক আছে? এসকেপ ভেলোসিটি বা লিমিটিং ভেলোসিটি, ঠিক আছে? এসকেপ ভেলোসিটি বা লিমিটিং ভেলোসিটি। এখন দেখো একটা বস্তুর বাইরের দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি অথবা ভিতরের দিকে আসার যে টেন্ডেন্সি, এটা যদি এসকেপ ভেলোসিটির সমান বা বেশি হয়, কি হয়? এখানে দেখো আমি যদি বলি সিআরএমএস যেটা আছে বা বাইরের দিকে চলে যাওয়ার যে টেন্ডেন্সি, এটা যদি আমাদের এসকেপ ভেলোসিটির চেয়ে বেশি হয় বা সমান হয়, বেশি হয় বা সমান হয়, তাহলে কি বস্তুটা কি করবে? বাইরের দিকে চলে যাবে না? বস্তুটা বাইরের দিকে চলে যাবে, রাইট? বাইরের দিকে চলে যাবে। বাট আমাকে হচ্ছে ধরে রাখার জন্য টেন্ডেন্সি বলছে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি উল্টাটা হবে। যদি ভিই, তাহলে কি বস্তুটা পৃথিবীতে থাকবে বা থাকার একটা টেন্ডেন্সি থাকবে। বস্তু বলতে এখানে বায়ুর যে পার্টিকেলটা আছে, ঠিক আছে? সো আমরা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন, আমরা তো অসমাধান নিয়ে ক্যালকুলেট করবো না, আমরা হচ্ছে মেনলি ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে ক্যালকুলেট করবো। সো ক্রিটিক্যাল কন্ডিশন অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ভিই ইজ প্রপোর্শনাল টু, সরি, ভিই ইজ ইকুয়ালস টু সিআরএমএস। সো ভিই ঘনত্ব দেওয়া আছে এবং তাপমাত্রা দেওয়া আছে, তার ন্যূনতম ব্যাসার্ধ বের করতে হবে, ন্যূনতম ব্যাসার্ধ বের করতে হবে। সো ব্যাসার্ধ কেমনে বের করবো? ভিই, ভি হচ্ছে √2g আর ব্যাসার্ধ বের করব সমান হচ্ছে সিআরএমএস √3RT ডিভাইড বাই আণবিক ভর। এখন দেখো এখানে হচ্ছে কি বলছে? অক্সিজেন গ্যাস, তার মানে এম এর মান কত? 32 গ্রাম পার মোল, রাইট? টেম্পারেচার কত?
427, তারপর টেম্পারেচার ভ্যালু হচ্ছে রাইট, এটা হচ্ছে টেম্পারেচার ভ্যালু। আর এর ভ্যালু তো আমরা জানি, বাট এখানে জি এর ভ্যালু দেওয়া নাই, ঘনত্ব দেওয়া আছে। রুট ওভার 2 জি এর ভ্যালু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, রাইট, জিএম বাই আর স্কোয়ার। সো আলটিমেটলি থাকবে কি জি এম, এম হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইড বাই আর সমান হচ্ছে রুট ওভার 3RT ডিভাইড বাই এম। ঠিক আছে, 3RT ডিভাইড বাই এম। সো এখান থেকে দেখো জি এর ভ্যালু তুমি জানো, পায়ের ভ্যালু জানো, রো এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো, এম এর ভ্যালু জানো, জানো নাকি? সরি, আর বলতে হচ্ছে ক্যাপিটাল ই আর বোঝাচ্ছে আর কি, আছে এটাকে আমি আলাদা করে দিচ্ছি, আর প্রাইম বলে দিচ্ছি, এটা আবার কনফিউজড হয়ে যাবা। সো আর প্রাইম, সো এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করলে তোমার আর প্রাইম চলে আসবে। ঠিক আছে, আর প্রাইম চলে আসবে। সো ক্যালকুলেশনটা করে নিবা, আর প্রাইমটা বের করে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? বুঝতে পারছো না বলো ভাইকে? বুঝতে পারছো কিনা বলো? একদম ইজি কিন্তু, রাইট? দেন হচ্ছে ঘরের পরিমাপ 238 মিটার 20 ডিগ্রি সেলসিয়াসে, আর এর ভ্যালু হচ্ছে 10% থেকে বাড়িয়ে 70% করতে কতটুকু পানি বাষ্পীভূত করতে হবে? 20 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব হচ্ছে এত। সেখানে অ্যাকচুয়ালি কি বলছে? এখানে বলছে হচ্ছে দুইটা ঘর আছে, ঘরের কি তুমি শেপ চেঞ্জ করতে পারবা? ঘরের আকার আকৃতি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ কিন্তু করা যাবে না, রাইট? ঘরের আকার আকৃতি চেঞ্জ করা যাবে না। ওকে, সো দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, উচ্চতা হচ্ছে 8 মিটার। উল্টায় লিখি, মিটার। আবার 2 মিটার, 3 মিটার, 8 মিটার। সো ঘরের যে আয়তন, আয়তনটা কত হবে বলো তো? 2 যোগ 3, সরি 2 গুণ 3 গুণ 8 মিটার কিউব। সো 20%। আচ্ছা, কতটুকু পানি বাষ্পীভূত করতে হবে? বাষ্পীভূত করতে হবে মানে হচ্ছে এখানে কিছু বাষ্প ছিল, so এখানে কিছু হচ্ছে পানি, কতটুকু পানি, আচ্ছা এখানে কিছু হচ্ছে পানি ছিল, এখানে হচ্ছে তোমার কি করছে, প্রথমে যে পানি ছিল এটার আপেক্ষিক আর্দ্রতা ছিল হচ্ছে 10%। ঠিক আছে, 10%। সো 10 থেকে 70% আপেক্ষিক আর্দ্রতা করে ফেলছে। তার মানে তুমি এখানে একটা জিনিস বোঝা ট্রাই করো, 10% আপেক্ষিক আর্দ্রতা মানে কি? এখানে হচ্ছে পানির পরিমাণ একটু কম, রাইট? একটু কম, হালকা, বা জলীয় বাষ্প যেগুলো আছে এগুলো মোটামুটি ধরো শুষ্ক অবস্থায় বলতে পারো। যখন তুমি আপেক্ষিক আর্দ্রতা বাড়াচ্ছ, ওইখানে কি জলীয় বাষ্প বেড়ে যাবে না? ওইখানে কি হবে? জলীয় বাষ্প বেড়ে যাবে। সো বলছে হচ্ছে রুমের ভিতরে যে পানিটা আছে ওই পানিটা জলীয় বাষ্পতে কনভার্ট হচ্ছে। তাহলে কতটুকু পানি জলীয় বাষ্পতে কনভার্ট হচ্ছে, ওই পানিটা কিন্তু কমে যাবে। বুঝতেছো তো? কতটুকু পানি 10% আপেক্ষিক আর্দ্রতা রুমে ছিল, ওই পানি থেকেই 70% আপেক্ষিক আর্দ্রতায় গেলে পানিটা কি হবে? বাষ্পে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো 10% আপেক্ষিক আর্দ্রতায় যতগুলা বাষ্পের পার্টিকেল থাকে, 70% আপেক্ষিক আর্দ্রতায় কি সেম সংখ্যক পার্টিকেল থাকে? অ্যান্সার হচ্ছে না। 70% আপেক্ষিক আর্দ্রতায় কি হয়? বাষ্পের পার্টিকেল বেড়ে যায়, তার মানে কি চাপ বেড়ে যাবে। চাপ যদি বেড়ে যায়, শুরুতে চাপ ছিল একটা, পরে চাপ হচ্ছে আরেকটা, তো দুইটা চাপের পার্থক্যের কারণে যেই কজটা ক্রিয়েট হয়েছে ওই কজের জন্য কি হবে? পানিটা বাষ্পীভূত হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? তার মানে পানি বাষ্পীভূত হওয়ার মেইন রিজন কি? প্রেশার। মেইন রিজন কি? প্রেশার বাবাজ। ওকে, বা ঘনত্ব বলতে পারো। ঠিক আছে, তো দেখো আপেক্ষিক আর্দ্রতার যে ব্যাপারটা, এটাকে বলতে পারি আমাদের স্যাচুরেটেড অবস্থায় ঘনত্ব রো নট, এবং ওই তাপমাত্রায় ঘনত্ব। ঠিক আছে, ইনটু 100%। তো আমাদের এটা লাগবে না অ্যাকচুয়ালি, তাও লিখে দিলাম। তো দেখো এখানে অ্যাকচুয়ালি কিভাবে করি আমরা। প্রথম কন্ডিশনে মানে হচ্ছে 10% আপেক্ষিক আর্দ্রতায়
সো 10% আপেক্ষিক আর্দ্রতায় ধরো আমি হচ্ছে ঘনত্ব বললাম রো 1, স্যাচুরেটেড ঘনত্ব কত 17.3 ইন্টু 10⁶ গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি, তার মানে রো 1 কত আসবে 10⁻⁶, ঠিক আছে। সে হচ্ছে প্রথম কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশনে কি আসতেছে দেখো তো, দ্বিতীয় কন্ডিশনে আপেক্ষিক আর্দ্রতা কত 70%, রো 2 10 রো 2, আর আপেক্ষিক আর্দ্রতা কত 17.3 টু 10⁶ ইন্টু, আচ্ছা এখানে ইন্টু 100 হবে, তার মানে এটা 0.1 হবে আর কি, আমি হচ্ছে ডিরেক্ট লিখে দিচ্ছি 0.1। সো এটা আসবে হচ্ছে রো 2 সমান হচ্ছে 0.7 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ঘনত্ব আসছে। সো দ্বিতীয় ক্ষেত্রে ঘনত্ব আসছে হচ্ছে এটা, প্রথম ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে এটা। সো ঘনত্ব হচ্ছে এটা। বাষ্পীভূত পানি কতটুকু হবে, সো লেটস আমি ভর বললাম। সো ভর হবে কি, ভর সমান কি ঘনত্ব ইন্টু আয়তন। সো ঘনত্ব তো অ্যাকচুয়ালি হবে না, এখানে ঘনত্বের পরিবর্তন হবে, তার মানে রো 2 মাইনাস রো 1 ইন্টু আয়তন। সো আয়তনটা বের করে নিচ্ছি মিটার কিউবে, এটা হচ্ছে গ্রাম পার সিসিতে আছে। সো গ্রাম পার সিসিতে থেকে মিটার কিউবে নিলে কি করা লাগে 10⁻³ দিয়ে গুণ করা লাগে, গুণ করে যে ভ্যালুটা আসবে এটা বসা দিবা, বসা দিলে যে অ্যান্সারটা আসবে এটা, এবং ইউনিট হবে হচ্ছে কেজি, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি কিনা বলো, এগুলো কিন্তু একদম ইজি, একদম ইজি কিন্তু এগুলা, বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে ওকে আর্দ্রতা বাতাসে পরিণত প্রতি ঘনমিটারে ঘনীভূত, আচ্ছা এটা কিন্তু সেম প্রবলেম, এটা কি সেম প্রবলেম, এটা কি থাকবে, এটা তোমরা হোমওয়ার্ক করবা, এটা তোমরা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক মাস্ট করবা, ঠিক আছে, হোমওয়ার্ক মাস্ট সলভ করবা, এটা কিন্তু সেম প্রবলেম। এটা হচ্ছে ইন্টারেস্টিং প্রবলেম, এটা হচ্ছে কি ইন্টারেস্টিং প্রবলেম। এখানে ইন্টারেস্টিং প্রবলেম দেখো, দুমুখ বদ্ধ নলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আনুভূমিক যখন তখন 10 সেন্টিমিটার পারদ মাঝে দুপাশে 76 সেন্টিমিটার চাপে 27°C উষ্ণতায় বায়ু আছে। প্রথমে দেখো, প্রথমে চিত্রটা, দুই মুখ বদ্ধ একটা নল হচ্ছে আনুভূমিক অবস্থায় রেখে দিছে, ঠিক আছে, দুই মুখ বদ্ধ একটা নল আনুভূমিক অবস্থায় রেখে দিছে, তোমার কি করছে মাঝখানে হচ্ছে পারদ রেখে দিছে, কত পারদ রেখে দিচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এই পাশে কত থাকবে, এই পাশে থাকবে হচ্ছে 45 সেন্টিমিটার, এই পাশে কত থাকবে, এই পাশে থাকবে হচ্ছে আর মাঝখানে কত থাকবে, মাঝখানে হচ্ছে 10 সেন্টিমিটার থাকবে, এটা আমরা লিখতেছি, ঠিক আছে, লিখতেছি। সো আমার ভিতরে কি আছে, ভিতরে হচ্ছে গ্যাস পার্টিকেলগুলো আছে, গ্যাস পার্টিকেলগুলো আছে, ওকে। দেন একদিকে 0°C, অন্যদিকে 27°C, সেখানে 0°C ও তার দৈর্ঘ্য চাপ কত, তার মানে হচ্ছে তুমি যখন গ্যাসকে কম্প্রেস করতে থাকবা, কি করতে থাকবা, গ্যাসকে তুমি কম্প্রেস করতে থাকবা, কম্প্রেস করতে থাকলে কি হয়, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, কি হবে টেম্পারেচার, চেঞ্জ হয়ে থাকবে, চেঞ্জ হয়ে যাবে। সো লেটস সে আমাদের পারদের যে স্তরটা হচ্ছে এদিকে চলে আসতেছে, সো এটা হচ্ছে এল, আর এটা কত হবে, এটা যেহেতু 10, এটা হবে হচ্ছে 90 - L। ভিতরে কি আছে এখনো গ্যাস পার্টিকেলগুলো আছে, গ্যাস পার্টিকেলগুলো আছে, ঠিক আছে। বোঝা গেছে এতটুকু, চিত্রটা বোঝা গেছে কিনা বলো, কোশ্চেন থেকে চিত্রটা বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা চিত্রটা বলো। এখন দেখো আমাদের যে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া ধরো এটারও ক্রস সেকশন এরিয়া এ এবং এটারও ক্রস সেকশন এরিয়া, দুইটা যেহেতু সেম, এটাও এ। এখন দেখো আমাদের এই যে বাম পাশে, ঠিক আছে, বাম পাশে লেটস সে এই যে বাম পাশে এখানে N1 মোল ছিল, তাহলে বলো এখানে কি মোল সংখ্যা চেঞ্জ হবে নাকি সেম থাকবে,
চাপ দিলে চাপাই নিচে, তার মানে মূল সংখ্যা বা ভর সংখ্যা বা অনুসংখ্যা সেম থাকবে, রাইট? অনুসংখ্যা বা মূল সংখ্যা বা ভর সংখ্যা যদি সেম থাকে তো আমি বলতে পারি n1 সমান n2 হবে। এখানে ধর হচ্ছে n3 ছিল, এখানে কত হবে? n4, দুইটা কি হবে? সমান হবে। তার মানে আমি বলতে পারি n1 সমান হবে n2 এবং কি হবে? n3 হবে হচ্ছে n4 এর সমান। ঠিক আছে, এটা বলতে পারি। কেন বলতে পারি? কারণ ভর কখনো, মূল সংখ্যা কখনো চেঞ্জ হয় না আনটিল অর আনলেস আমরা কি এখান থেকে মূল বের করে দিচ্ছি অথবা ইনপুট দিচ্ছি। তো দেখো প্রথম ক্ষেত্রে n1 আর n2 সমান হয়। পিবি সমান কি? nRT। পিবি সমান nRT। সো n সমান কি লিখেছে? পিবি বাই আরটি। সো আমি লিখতে পারি p1 v1 ডিভাইড বাই আর t1 সমান হচ্ছে p2 v2 ডিভাইড বাই আর t2। প্রথম ক্ষেত্রে চাপ কত? চাপ কত? পারচ্ছিক মাঝে দুপাশে 76 সেন্টিমিটার পারচ্চাপ। তার মানে প্রথম ক্ষেত্রে চাপ কত? 76 সেন্টিমিটার পারচ্চাপ, রাইট? প্রথম ক্ষেত্রে চাপ কত? 76 সেন্টিমিটার পারচ্চাপ। দেখো প্রথম ক্ষেত্রে চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারচ্চাপ ইন্টু v1। v1 মানে কি? এরিয়া ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 45 ডিভাইড বাই আর তো কাটাকাটি যাবে t1। t1 মানে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন সমান p2। p2 হচ্ছে পরের ক্ষেত্রে চাপ কত? আচ্ছা আমরা জানি না, লেটস আমরা p বললাম ইন্টু v2। v2 মানে হচ্ছে l ইন্টু a ডিভাইড বাই টেম্পারেচার কত? 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। সো এ বাদ, তার মানে এখান থেকে আমি লিখতে পারি PL সমান হচ্ছে 76 ইন্টু 45 ইন্টু 273 ডিভাইড বাই 300। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। দেন 2 নম্বর ইকুয়েশনে কি আসে? p2 p3 v3 আর t3 p4 p4 আর t4। ঠিক আছে, p4 v4 ডিভাইড বাই আর t4। এখন পারবা বাকিটা? বাকিটা করতে পারবা? বাকিটা করতে পারবা কিনা বলো? বাকিটা করতে পারবা কিনা বলো? p3 v3 আর t3 এখান থেকে বসায় দিবা, p4 v4 আর t4 এখানে বসায় দিবা। দেখো অন্যদিকে কত? 127। সো এটা হচ্ছে p4। আচ্ছা আমি ইকুয়েশনটা বানিয়ে দিই, তোমরা হচ্ছে সলভ করে ফেলো। p3 p3 মানে হচ্ছে এই পাশে চাপ কত? 76 ইন্টু v3 হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে 45 a, এরিয়া হচ্ছে আমরা ক্রস সেকশনের এ বললাম, আর কাটার যাবে t3 হচ্ছে 300 কেলভিন সমান p4 চাপ কত আমরা জানি না, লেটস এটাকে বললাম p ইন্টু v4 কত? 90 মাইনাস l ইন্টু a, 90 মাইনাস l ইন্টু a, আর কাটার যাবে t4 হচ্ছে 127 প্লাস 273। তো আবার হচ্ছে এ বাদ যাবে। সো আমার আসতেছে হচ্ছে p 90 মাইনাস l সমান হচ্ছে 76 ইন্টু 45 ইন্টু 27 যোগ করলে 300 আর 100 400। সো 400 ডিভাইড বাই হচ্ছে 300। সো দেখো p এবং l দুইটা আননোন, p এবং l দুইটা আননোন। ইকুয়েশন কয়টা? ইকুয়েশন হচ্ছে দুইটা ইকুয়েশন দুইটা আননোন। ক্যালকুলেটর দিবা, ভ্যালু চলে আসবে। ক্যালকুলেটর দিবা, ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাকচুয়ালি কি ইউজ করছি? এখানে হচ্ছে আমরা ভরের সংরক্ষণশীলতা এটা ইউজ করছি। মানে একটা নল আছে, নলের মাঝখানে হচ্ছে তুমি পারদ বসাইছো, পারদকে এপাশ ওপাশ করো, মাঝখানে মানে পারদের দুই পাশে যে অনুসংখ্যা আছে, অনুসংখ্যা কি থাকবে? ধ্রুবক থাকবে, বা ভর সংখ্যা যেটা আছে এটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, সো ভরের কনজারভেশন বা অনুর কনজারভেশন যাই বলো, এটা ইউজ করছি, ওইটা ইউজ করলে হচ্ছে সলভ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে কিনা? সো আজকের ক্লাসটা এতটুকু ছিল। আজকের ক্লাসে যা যা প্রবলেমগুলো দেখাইছি ওই সবগুলো প্রবলেম কিন্তু ভাই পি ইকুয়াল টু এনআরটি এটা দিয়ে সলভ করছি। সো একটা কথা হচ্ছে, তুমি আদর্শ গ্যাসের মধ্যে যা যা পাবা, নট অনলি ভাই যেগুলো দেখাচ্ছি, আদর্শ গ্যাসে তুমি যা যা পাবা, ইচ এন্ড এভরিথিং, দাদা বাবা, তারপর হচ্ছে নাতি পুতি ছেলে মেয়ে, সব সব প্রবলেম পি ইকুয়াল টু এনআরটি দিয়ে সলভ করা যায়। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে সবকিছু সলভ করে ট্রাই করবা। ঠিক আছে, কারণ একটা ইকুয়েশনের উপর পুরো চ্যাপ্টার দাঁড়ায় আছে, অনেক অনেক ভেরিয়েশন, মানে একটা ইকুয়েশন অনেক অনেক হাত আছে। সো এরকম অনেক অনেক হাত তুমি হচ্ছে নিজে বের করবা, নিজে সলভ করার ট্রাই করবা। আর অবশ্যই এই যে ক্লাসের মধ্যে প্রবলেমগুলো করে সেগুলো নিজে নিজে সলভ করবা। সলভ করলে হচ্ছে ক্যালকুলেশনের হ্যাক্সগুলো ভালো মতো বুঝতে পারবে এবং সলভিং টেকনিকটাও বাড়বে। ঠিক আছে, সো আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।